দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি নান্দিকার নাট্যদলের অভিনয়ের জন্য আন্তন চেকভের লেখা সোয়াং সং নাটকে বাংলা রূপান্তর নানা রঙের দিন নাটকটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। কে বাংলায় অনুবাদ করেছিলেন, রূপান্তর করেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। কোন নাটকের বাংলা রূপান্তর হলো নানা রঙের দিন? সোয়াং সং। আমি এই নাটকটি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। এই নাটকটি পরিচালনা করেছিলেন নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নাটকের যে প্রধান চরিত্র, সেই প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রে বা ভূমিকায় অভিনয় করেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এটি একটি একাঙ্ক নাটক, মনে রাখবে, এটি একটি একাঙ্ক নাটক। এই নাটকের যে মূল চরিত্র, সেই রজনীর ভূমিকায় অভিনয় করেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নাটকটির বাংলা রূপান্তর কে করেছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। কার লেখা? আন্তন চেকভের লেখা। নাটকটির নাম কি ছিল? সোয়াং সং। বাংলা রূপান্তর কি? নানা রঙের দিন। নাটকটি কি? নাটকটি একটি একাঙ্ক নাটক। নাটকের যে প্রধান চরিত্র রজনী, তার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? কে অভিনয় করেছিল? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আমরা এবার নাটকের মূল যে নাটক, সেটা সম্বন্ধে আলোচনা করছি। তার আগেই বলি, নানা রঙের দিন একজন মানুষের ফেলে আসা দিনগুলির সঙ্গে বর্তমান দিনের আলোচনা যদি আমরা করি, তাহলে দেখব, ধরো একজন নামকরা ব্যক্তিত্ব, একজন অভিনেতা, একজন সিনেমার নায়ক। প্রথম দিকে তার যেরকম চাহিদা থাকে, লোকে তাকে যেরকম ভাবে নেয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোকে কিন্তু তাকে আর সেইভাবে গ্রহণ করে না। কারণ নতুনকে গ্রহণ করতে গেলে পুরনোকে আমাদের ছাড়তে হয়, আবার নতুন সেই জায়গাটা দখল করে। যে অভিনেতা বা যে নায়ক বা যে নায়িকা যে সুনামের সাথে, যে দাপটের সঙ্গে তার কাজটা প্রথম জীবনে করেছিল, শেষ জীবনে গিয়ে সেই কাজটা সে সেইভাবে করতে পারে না, তার কদর অনেক কমে যায়। তখন তার জীবনে নেমে আসে হতাশা। সে আগেকার দিনগুলির কথা ভুলতে পারে না। তার মনের মধ্যে নেমে আসে হতাশা, যে আমি এত সুন্দর অভিনয় করেছি, লোকে আমাকে এত ভালোবাসতো,
লোকে আমাকে কত সুন্দরভাবে গ্রহণ করেছিল, সেই আমি, আমার কেউ খোঁজ নেয় না, আমি বুড়ো হয়ে গেছি। এই নাটকটা ঠিক সেই রকমই। এই নাটকের প্রধান চরিত্র রজনী, সে সরকারি চাকরি করতো, পুলিশে চাকরি করতো, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সে অভিনয় জগতে যোগ দিয়েছে। অভিনয় করবার জন্য, এই নাটক করবার জন্য তার বিয়ে হয়নি, সে সংসার করতে পারেনি। ৪৫ বছর সে অভিনয় করেছে, অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিল। তার বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থা বলতে গিয়েই সে পুরোনো দিনের কথা সে তুলে ধরেছে। আগেকার দিনে নানা রঙের যে যে দিনটা ছিল, সেই কথা তিনি তুলে ধরেছেন। আমরা নাটকটা আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে, মন দিয়ে শুনবে। তোমরা নিশ্চয়ই নাটকটা তোমাদের পড়া হয়ে গেছে, তবুও আমি বলছি। তাহলে নানা রঙের দিন নাটকটি হচ্ছে একাঙ্ক নাটক, একটি অঙ্ক বিশিষ্ট, দুটি চরিত্র। একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, প্রধান চরিত্র, বৃদ্ধ অভিনেতা, বয়স ৬৮। তার দুটি চরিত্র আছে, একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তার বয়স ৬৮। আর একজন চরিত্র আছে প্রম্পটার, কালীনাথ সেন, বয়স প্রায় ৬০। তাহলে এই দুটি চরিত্র আমরা এই নাটকে দেখতে পাই। একটি হচ্ছে কালীনাথ সেন, বয়স প্রায় ৬০। আরেকটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, বয়স হচ্ছে ৬৮। স্টেজের পর্দা উঠলে দেখা যায় পেশাদারি থিয়েটার মঞ্চ। পেশাদারি থিয়েটার মঞ্চ কথার অর্থ কি? অর্থাৎ সেখানে প্রতিদিনই সেখানে নাটক হয়, টিকিট কেটে টিকিটের বিনিময়ে সেখানে দর্শকের সমাগম হয়। তাহলে পেশাদারি থিয়েটার মঞ্চ। স্টেজের পর্দা সরে গেল, ৩ দিকে ঘেরা, একদিকে খোলা থাকে। সেই মঞ্চের পর্দাটা সরে গেলে দেখা গেল পেশাদারি থিয়েটার মঞ্চ ফাঁকা। রাত্রে অভিনয় হয়েছে, কি করে বোঝা যাচ্ছে? যে তার দৃশ্যপট, জিনিসপত্র ও যন্ত্রপাতি এখনো রয়েছে। আর স্টেজের মাঝখানে একটা টুল উল্টানো রয়েছে। তাহলে পর্দা সরলে দেখা গেল একটা পেশাদারি থিয়েটার মঞ্চ, কিন্তু ফাঁকা। রাত্রে অভিনয় হয়েছে, তার দৃশ্যপট, জিনিসপত্র ও যন্ত্রপাতি রয়েছে, স্টেজের মাঝখানে একটা টুল উল্টানো। রাত্রির অন্ধকারে নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত স্টেজে এলেন জ্বলন্ত মোমবাতি হাতে, তিনি হাসছেন। রাতের অন্ধকারে রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি স্টেজে এলেন জ্বলন্ত মোমবাতি হাতে, তিনি হাসছেন। আমি আবারও বলছি, আমি এটা বললাম তোমাদের চরিত্র ও স্টেজের বর্ণনা। আমরা চরিত্র ও স্টেজের বর্ণনা কি পাই? আমরা পাই নানা রঙের দিন একটি একাঙ্ক নাটক। নাটকের দুটি চরিত্র আছে, একটি হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে বৃদ্ধ অভিনেতা, বয়স ৬৮।
আর একজন হচ্ছে কালীনাথ সেন, বয়স আনুমানিক প্রায় 60 বছর। এই দুটি নাটকের হচ্ছে চরিত্র। স্টেজের পর্দা ষোলো দেখা যায় যে পেশাদারি থিয়েটার মঞ্চ ফাঁকা, রাত্রে অভিনয় হয়েছে। অভিনয় হতে গেলে যা তার দৃশ্যপট, সাজসজ্জা ও যন্ত্রপাতি ছড়ানো ছিটানো আছে। স্টেজের মাঝখানে একটা টুল উল্টানো। রাত্রির অন্ধকারে বা রাতের অন্ধকারে রজনীকান্ত চট্টোপাধ্যায় স্টেজে এলেন জ্বলন্ত মোমবাতি হাতে। তিনি হাসছেন, জ্বলন্ত মোমবাতি হাতে তিনি স্টেজে এলেন, তিনি হাসছেন। তাহলে আমি চরিত্র আর স্টেজের বর্ণনা তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমি বলতে পারি, দেখো তাহলে রাতের অন্ধকারে জ্বলন্ত মোমবাতি হাতে রজনী স্টেজে এলেন, তিনি হাসছেন। তাহলে চরিত্র আর স্টেজের বর্ণনা আমি তোমাদের সামনে করলাম। এবার রজনী কোথায় হাসছে? মঞ্চে। রজনী শাহজাহান নাটকের দিলদারের ভূমিকায় অভিনয় করেছিলেন। কি বললাম? রজনী শাহজাহান নাটকের দিলদারের ভূমিকায় অভিনয় করেছিলেন। নাটক শেষ হওয়ার আগেই ভরপেট মদ গিলে গ্রিন রুমে ঘুমিয়ে গিয়েছিলেন। গ্রিন রুম কোনটা? যেখানে মঞ্চে যারা থাকে তাদের বাদ দিয়ে যারা যেখানে থাকে সেটাকে হচ্ছে গ্রিন রুম। তাহলে শাহজাহান নাটকে দিলদারের ভূমিকায় অভিনয় করেছিলেন। নাটক শেষ হওয়ার আগেই ভরপেট মদ গিলে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। এমন ঘুমিয়েছিলেন যে নাটক শেষ হয়ে গিয়ে দর্শক, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে চলে গেছে। রজনীর ঘুম ভেঙে গেলে রজনী রামবৃষকে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু রামবৃষকে ডেকে তার সাড়া না পেয়ে টুল সোজা করে তার উপরে বসে পড়েন এবং হাতের মোমবাতিটা নিচে রাখেন। তাহলে রজনী শাহজাহান নাটকে দিলদারের ভূমিকায় অভিনয় করেছিলেন। নাটক শেষ হওয়ার আগে ভরপেট মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। এমন ঘুমিয়েছিলেন যে নাটক শেষ হয়ে দর্শক, অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে চলে গেছেন। ঘুম ভাঙলে রজনী রামবৃষকে ডাকেন। রামবৃষের সাড়া না পেয়ে টুলটা সোজা করে তার উপরে বসেন এবং হাতের মোমবাতিটা নিচে রাখেন, মাটিতে রাখেন। তাহলে আমরা আগে বললাম চরিত্র ও মঞ্চ বা স্টেজের বর্ণনা। দ্বিতীয়ত বললাম রজনীর মঞ্চে উপস্থিতি। এবার দেখো তোমরা, আমি পরেরটা আলোচনা করব। তাহলে আমি দুটো পয়েন্ট বললাম। পয়েন্ট দুটো হচ্ছে চরিত্র ও স্টেজের বর্ণনা, আর বলেছি রজনীর মঞ্চে
উপস্থিতি। আমি নেক্সট আসছি। তাহলে ফাঁকা স্টেজ আর হল ঘরও ফাঁকা, কেউ নেই। তাহলে ফাঁকা স্টেজ ও হল ঘরে তার কথা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কারণ কেউ নেই তো, ফাঁকা জায়গা, স্টেজ ফাঁকা, হল ঘর ফাঁকা, ঘরে কেউ নেই। তাহলে ফাঁকা স্টেজ ও ফাঁকা হল ঘরে তার গলাটাই প্রতিধ্বনি হয়ে তার কানে ফিরে আসে। এই গতকালও নাকি একই ব্যাপার ঘটেছিল। গ্রিন রুমে ঘুমিয়ে থাকা রজনীকে ঘুম থেকে তুলে রামব্রিজ ট্যাক্সি ডেকে ঘরে পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য রজনী খুশি হয়ে তাকে 3 টাকা বকশিস দিয়েছে। রামব্রিজ সেই টাকায় আজকে নিজে মদ খেয়েছে এবং রজনীকেও খাইয়েছে। এবং রজনী ভেবে নেয় যে হয়তো রামব্রিজ কোথাও মদ গিলে কোথাও পড়ে আছে। তাহলে আজকের মতো গতকালও একই ঘটনা ঘটেছিল। মদের নেশায় ঘুমিয়ে থাকা রজনীকে ঘুম থেকে ডেকে রামব্রিজ ট্যাক্সি করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এই কারণে রজনী খুশি হয়ে আজকে সন্ধ্যায় তাকে 3 টাকা বকশিস দিয়েছে। সেই টাকা দিয়ে রামব্রিজ নিজেও খেয়েছে, রজনী চট্টোপাধ্যায়কেও খাইয়েছে এবং তাকে ডেকে সাড়া না পেয়ে রজনী ভাবে যে বেটা কোথাও ধেনো খেয়ে কোথাও পড়ে আছে। তাহলে আজকে ঘটনা ঘটেছে, গতকালও ঠিক একই ঘটনা ঘটেছে। গতকালে কি ঘটনা ঘটেছিল? যে নাটক শেষ হওয়ার আগে মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়ে পড়েছিলেন। নাটক শেষ হয়ে গিয়ে দর্শক, অভিনেতা, অভিনেত্রীরা প্রত্যেকে চলে গিয়েছিল। ঠিক আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে। আজকেও মদ খেয়ে গ্রিন রুমে ঘুমিয়েছিলেন। নাটক শেষ হয়ে দর্শক, অভিনেতা, অভিনেত্রীরা সবাই বাড়ি চলে গেছেন। রামব্রিজ তাকে ঘুম থেকে ডেকে ট্যাক্সি করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আর এই কাজের জন্য খুশি হয়ে রজনী রামব্রিজকে আজকে সন্ধ্যায় 3 টাকা বকশিস দিয়েছিলেন। সেই বকশিসের টাকায় রামব্রিজ নিজেও খেয়েছে এবং রজনীকেও খাইয়েছে। রামব্রিজকে ডেকে সাড়া না পেয়ে রজনী ভাবে বেটা কোথাও ধেনো খেয়ে বেটা কোথাও পড়ে আছে। তাহলে রামব্রিজকে ডাকলো, কোনো সাড়া পেল না। রজনীবাবুর বয়স হয়েছে, কিন্তু মদ ছাড়তে পারেননি। এই বয়সে আর নেশা ভাঙ করা ঠিক নয় জানেন, অথচ মদ ছাড়তে পারেন না। রজনীবাবুর বয়স হয়েছে, কিন্তু মদ ছাড়তে পারেননি। এই বয়সে আর নেশা ভাঙ করা ঠিক না জানেন, অথচ মদ ছাড়তে পারেন না। দিন শেষ হয়ে সন্ধ্যা হলেই যথারীতি মদ্যপান করেন। একথাও বোঝেন, জীবন নাট্যের শেষ দিকে পা দিতে চলেছেন। ওপারে মৃত্যুদূত উইংসের পাশে রেডি হয়ে দাঁড়িয়ে।
এই ৪৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে রজনীবাবু আজই প্রথম মাঝরাতে একা স্টেজে দাঁড়িয়ে আবার নিজেই বলছেন এসব মাতালে কারবার। তাহলে মদ্যবৃদ্ধ অভিনেতা রজনীবাবুর বয়স হয়েছে, কিন্তু মদ ছাড়তে পারেন না। এই বয়সে নেশাভান করা যে ঠিক নয় জানেন, বোঝেন, কিন্তু দিন শেষ হয়ে সন্ধ্যা হলেই তিনি আকণ্ঠ মদ খান। এও বোঝেন জীবন নাট্যের শেষ দিকে পা দিতে চলেছেন। জীবন নাট্যের শেষ দৃশ্যে, অর্থাৎ বয়স হয়েছে, যে কোনো সময় মারা যেতে পারে, জীবন নাট্যের শেষ দিকে পা দিতে চলেছেন। আর ওপারে মৃত্যুদূত উইংসের পাশে অপেক্ষা করছে, রেডি হয়ে আছে মৃত্যুদূত উইংসের পাশে। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে রজনী বাবু আজই প্রথম মাঝরাত্রে একা স্টেজে দাঁড়িয়ে আছেন। নিজেই বলছেন এ সবই হচ্ছে প্রাগলে বা মাতালে কারবার। তাহলে আমি তোমাদের সামনে আলোচনা করলাম মদ্য বৃদ্ধ অভিনেতা। কে মদ্য বৃদ্ধ অভিনেতা? রজনী। তিনি সব বোঝেন এই বয়সে নেশাভান করা ঠিক না, তবুও দিবাভাগ শেষ হয়ে সন্ধ্যা হলেই তিনি আকণ্ঠ মদ্যপান করেন। এও বোঝেন জীবন অঙ্কের শেষ দৃশ্যে পা বাড়িয়ে আছেন। যমদূত বা মৃত্যুদূত উইংসের পাশে রেডি হয়ে আছে। ৪৫ বছরের দীর্ঘ অভিনয় জীবনে অন্ধকার মঞ্চে একা দাঁড়িয়ে আবার নিজেই বলছে এ সবই হচ্ছে মাতালে কারবার। মদের নেশায় আবল তাবল বকছেন। দেখবে তোমরা যদি থিয়েটার মঞ্চ দেখো বা নাটক যদি দেখো, তোমরা দেখবে মঞ্চের সামনে ঠিক উল্টো দিকে, তোমরা যেদিকে বসে থাকবে তার ঠিক সামনাসামনি আলো থাকে, যে আলোটা শিল্পী, নায়ক বা মানে অভিনেতা অভিনেত্রীদের চোখে লাগে। স্টেজ আলোকিত হয়। স্টেজের থেকে বাইরের দিকে তাকালে সব অন্ধকার মনে হয়। স্টেজে আলোয় এরকম আলোর ফোকাস মারা হয়, এরকম ভাবে ফোকাস মারা হয়। দেখো তো ভালো করে, এই যে আমি ধরো অভিনয় করছি, এই আলোটা ঠিক এরকম আসবে, এটা মঞ্চ, আলোটা এরকম আসছে, আর উল্টো দিকে সব অন্ধকার দেখা যায়। তাহলে সেই ফুটলাইটের কাছে গিয়ে দূরে তাকিয়ে রজনীর মনে হয় সব যেন অন্ধকারে ডুবে থাকা একটা শ্মশান। ফুটলাইটের কাছে গিয়ে দূরে তাকিয়ে রজনীর মনে হয় অন্ধকারে ডুবে থাকা সবকিছু মিলে হচ্ছে একটা শ্মশান। যেন দেয়ালে কালো অক্ষরে লেখা তার জীবনের শেষ কথাগুলি। সেখানে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন। তার শীত করছে, মনে হচ্ছে যেন ভুতুরে বাড়ি। শীতদালার ভেতরে কেমন যেন শিরশির করছে। হঠাৎ চিৎকার করে রাম বীজকে ডাকেন। আসলে মদের নেশায় তিনি মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছেন। এই বয়সে
এভাবে নেশা না করে আর 5টা সাধারণ ভদ্র মানুষের মতো জীবনযাপন করুন। মাঝরাতে দিলদারের পোশাক পরে ভরপেট মদ খেয়ে থিয়েটারি ভাষায় প্রলাপ না বকে মেকআপ টেকআপ তুলে ভদ্রভাবে ঘরে যান। এভাবে পাগলামি করলে হার্ট ফেলও করতে পারেন। তিনি মদের নেশায় তিনি আবল তাবল বকছেন। মদের নেশাতে তিনি উল্টো পাল্টা বকছেন। আমি এই পয়েন্টটা আবারও বলছি যে মদের নেশায় উল্টো পাল্টা আবল তাবল বকা। তিনি গ্রিন রুমের কাছে এগিয়ে ফুড লাইটের সামনে কাছে এগিয়ে গিয়ে বা ফুড লাইটের কাছে গিয়ে সামনে দূরে তাকিয়ে তার মনে হয়েছে সবকিছু অন্ধকারে ডুবে থাকা একটা শ্মশান, সবকিছু মিলে একটা শ্মশান, যেন দেয়ালে কালো অক্ষরে লেখা তার জীবনের শেষ কথাগুলি। তিনি দূরে তাকিয়ে দেখছেন, আলো অন্ধকার সবকিছু মিলিয়ে তার মনে হচ্ছে যে একটা শ্মশান, সেখানে দেয়ালের কালো অক্ষরে লেখা তার জীবনের শেষ কথাগুলি। সেখানে হচ্ছে নিঝুম ঘুমের আয়োজন। কিসের নিঝুম ঘুমের আয়োজন? মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন। তার শীত করছে, মনে হচ্ছে যেন ভুতুরে বাড়ি, শীতদানের মধ্যে কেমন শিরশির শিরশির করছে। হঠাৎ চিৎকার করে তিনি রামবিসকে ডাকেন। আসলে মদের নেশায় তিনি মৃত্যু, শ্মশান আবল তাবল ভাবছেন। আবার তিনি ভাবছেন যে এ বয়সে এভাবে নেশা না করে আর 5টা সাধারণ ভদ্র মানুষের মতো জীবনযাপন করুন। মাঝরাতে দিলদারের পোশাক পরে ভরপেট মদ খেয়ে থিয়েটারি ভাষায় প্রলাপ না বকে মেকআপ টেকআপ তুলে বাড়ি যান। এইভাবে পাগলামি করলে আপনার হার্ট ফেলও করতে পারে। তিনি মদের নেশায় তিনি আবল তাবল বকছেন। ঠিক এই রকম সময়তে তাহলে কি হচ্ছে যে মেকআপ টেকআপ তুলে ভদ্রভাবে ঘরে যান। এইরকম পাগলামি করলে আপনি হার্ট ফেলও করতে পারেন। যখন তিনি স্টেজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় প্রম্পটার কালীনাথ সেন স্টেজে ঢুকলেন। তাহলে মদের নেশায় আবল তাবল ভাবনা ভাবতে ভাবতে যখন তিনি স্টেজ দিয়ে যখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই সময়ে মঞ্চে প্রবেশ করে নাটকের অপর চরিত্র প্রম্পটার কালীনাথ সেন ঢুকছে, স্টেজে ঢুকছে। ময়লা পাজামা পরা, কালো চাদর গায়ে জড়ানো, এলোমেলো চুল। তাকে দেখে রজনী ভয় পেয়ে চিৎকার করে ওঠেন, পিছিয়ে যান। রাগ ও মিনতি মেশানো গলায় কালীনাথের পরিচয় জানতে চান। কালীনাথ তার পরিচয় জানায়। কালীনাথের শোয়ার জায়গা না থাকার কারণে সে প্রতিদিন লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় এবং চাটুর্যের কাছে তার বিনীত অনুরোধ তিনি যেন মালিকের কানে কথাটা না তোলে। মদের নেশায় আবল তাবল ভাবতে ভাবতে আবল তাবল ভাবনা ভাবতে ভাবতে যখন রজনী স্টেজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন তখন মঞ্চে আসে নাটকের অপর চরিত্র কালীনাথ সেন। ময়লা পাজামা পরা, কালো চাদর গায়ে, এলোমেলো চুল। প্রথমত রজনী দেখে এইরকম দৃশ্য দেখে রজনী ভয়ে চিৎকার করে ওঠে, পিছিয়ে যায় সে।
রেগেও গেছে, আবার করুণা, রাগ ও মিনতি মিশানো গলায় আগন্তুক যে ঢুকেছে তার পরিচয় জানতে চাইছে। কালীনাথ তার পরিচয় দান করে। তার শোয়ার জায়গা না থাকার কারণে সে প্রতিদিন রাতে গ্রিন রুমে ঘুমায়, লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমিয়ে থাকে, এবং সে তার কাছে চাটুর্য মশাইয়ের কাছে, রজনীর কাছে একান্ত অনুরোধ করেছে তিনি যেন কথাটা মালিকের কানে না শোনেন। মালিক জানতে পারলে তাকে হয়তো আর গ্রিন রুমে শুতে দেবেন না, কারণ তার শোয়ার জায়গা নেই। তিনি লুকিয়ে লুকিয়ে, কেউ জানে না তিনি লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমান। রজনীবাবু টের পেয়ে গেছেন। তিনি তার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করে আপনি মালিকের কানে কথাটা তুলবেন না, তাহলে হয়তো মালিক আমাকে গ্রিন রুমে ঘুমাতে দেবে না। আমি এই অবধি তোমাদের সামনে আলোচনা করলাম যে কালীনাথের প্রবেশ ও তার পরিচয়, এই অবধি আলোচনা করলাম। আগামী দিন আমি বাদবাকিটা আলোচনা করব। তোমার নাটকটা পড়ো, আমি যে কথাগুলো বলছি নাটকটা পড়ে মিলিয়ে নিও, একদম পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়, শ্রেণী পঠন পঠন শুরু হলে শ্রেণীকক্ষে আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। আজ এই অবধি আলোচনা করলাম, বাদ বাকি পরের ক্লাসে তোমাদেরকে আমি বোঝাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।